আচ্ছা, আজকে আমরা ওই মেকানিক্যাল প্রপার্টিসই কন্টিনিউয়েশন ওটা পড়বো। এখানে ফার্স্টে কি দেওয়া আছে যে স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ার ইন দ্য প্লাস্টিক রিজিয়ন। এক্সকিউজ মি ম্যাম, একটা কোশ্চেন ছিল। বলো ম্যাম, গত ক্লাসে লাস্টে হ্যালো যে ম্যাথটা করেছিলেন ওটাতে তো মানে চাওয়া হয়েছিল যে হোয়াট ইজ দ্য লোড রিকোয়ার্ড, বাট আমরা স্ট্রেস কেন বের করলাম? মানে স্ট্রেস আর লোড কি সেম? মেইনলি মানে লোড বললে স্ট্রেস আর লোড সেমই ধরা হয়। ইয়েস ম্যাম। আচ্ছা, স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ার ইন দ্য প্লাস্টিক রিজিয়ন, তাহলে আমরা এটা লাস্ট ক্লাসে পড়েছি যে এই ইল্ড পয়েন্ট বা প্রপোর্শনাল লিমিট, এই তার ডান বা সাইডে হচ্ছে প্লাস্টিক রিজিয়ন আর হচ্ছে ডান সাইডে প্লাস্টিক রিজিয়ন। তো এটা নতুন করে বলার কিছু নেই। নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো yield stress sigma y is a measure of resistance to plastic deformation of material. It is the maximum stress that a material can withstand before starting permanent deformation. এগুলো তো আমরা সব জানি। তো এখানে আবার এই ম্যাটেরিয়ালের বিভিন্ন ম্যাটেরিয়ালের দেখো অনেকগুলো স্ট্রেসের কার্ভ দেওয়া আছে। তো একটাতে আপার ইল্ড পয়েন্ট আর একটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। আপার ইল্ড পয়েন্টটা কি? ম্যাক্সিমাম লোড অর স্ট্রেস রিকোয়ার্ড টু ইনিশিয়েট দ্য প্লাস্টিক ডিফর্মেশন। যেখান থেকে যে পয়েন্টের পর থেকে, যে ম্যাক্সিমাম লোডের পর থেকে আমার প্লাস্টিক ডিফর্মেশনটা স্টার্ট হয়, ইনিশিয়েট হয়, সেটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। এখানে এটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। আর লোয়ার ইল্ড পয়েন্টটা কি? যে মিনিমাম লোড অর স্ট্রেস রিকোয়ার্ড টু মেইনটেইন দ্য প্লাস্টিক বিহেভিয়ার অফ ম্যাটেরিয়াল। তার মানে এই যে এই মিনিমাম যে স্ট্রেসটা এখানে কি পাবে, মানে ওই প্লাস্টিক ডিফর্মেশনটা ও কন্টিনিউ করবে আর কি, মেইনটেইন করবে। এটাই বলা আছে আপার ইল্ড পয়েন্ট আর লোয়ার ইল্ড পয়েন্ট। এখানে একটা জিনিস খেয়াল করো, ডু ইউ ফাইন্ড এনি চেঞ্জ ইন দ্য নন ফেরাস কার্ভ? এই যে এখানে একটা নন ফেরাস কার্ভ দেওয়া আছে। না টেন্ডেন্সি ইয়াতে স্মুথলি হ্যাঁ, স্মুথলি গেছে ম্যাম কাট। হ্যালো, ইয়েস ম্যাম। কেউ কিছু বললো? না ম্যাম, বলছিলাম যে নন ফেরাস কার্ভটা খুব স্মুথলি গেছে। কোনো হ্যাঁ, এখানে তুমি কোনো ইল্ড পয়েন্ট খুঁজে পাবে না। তাহলে আমরা ইল্ড পয়েন্ট কিভাবে বের করব? কেউ বলতে পারবা? 2% এর একটা অফসেট। হ্যাঁ হ্যাঁ, কিসের 2%? ইলাস্টিক যে লাইনটা প্রপোর্শনাল লিমিট থেকে। হ্যাঁ, তার মানে এই পর্যন্ত যদি আমার প্রপোর্শনাল লিমিট হয়, তাহলে এই স্ট্রেইন যে লাইনটা, স্ট্রেইন থেকে 2% আমি অফসেট হয়ে তারপর যে প্যারালাল লাইন টানলে যে পয়েন্টটা পাবো, এটাকে আমরা ইল্ড পয়েন্ট ধরে নিই এই ম্যাটেরিয়ালের জন্য। 2% কেন নেওয়া হলো? 2% নয়, 1% নয়, 5% নয়, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন আর কি। এই দেখো এখানে কি বলা আছে, ফর মোস্ট নন ফেরাস মেটাল দ্য ইলাস্টিক টু প্লাস্টিক ট্রানজিশন ইজ আ গ্রাজুয়াল ওয়ান where no well defined yield point is available. তো এটাকে কি বলে, যে অফসেট স্ট্রেংথ অর প্রুফ স্ট্রেংথও বলে। যে এখান থেকে আমরা ওই প্রপোর্শনাল লিমিট, মানে এই যে এই লাইনটা, এই যে প্রপোর্শনাল লিমিটের লাইনটা, এটা স্ট্রেনের দিকে 2% অফসেট করে তারপরে আমরা একটা প্যারালাল লাইন টানলে যেই পয়েন্টে যে এটা ছেদ করবে সেটা হচ্ছে আমরা প্রুফ স্ট্রেংথ ধরে নিব এই নন ফেরাস মেটালের জন্য। এখানে কারো কোনো কোশ্চেন আছে? একটা বার বলেন ম্যাম, বুঝিনি। একটা বার খালি বুঝাই দেন তাহলে হবে।
ও আচ্ছা, এই যে এটা তো নন ফেরাস মেটালের জন্য স্ট্রেস স্ট্রেন কার্ভ, যেটা এটার এই স্ট্রেইনের দিকে 2% আমি যাব, 2% গিয়ে এই প্রপোর্শনাল লিমিটে কি করব, আমি একটা প্যারালাল লাইন টানবো, তখন এই যে এই উপরে যেই পয়েন্টটাতে ছেদ করবে এটা হচ্ছে আমার ওই প্রুফ স্ট্রেন্থটা। তার মানে এখানে আমি বুঝবো যে এখানে আমার ইল্ড পয়েন্টটা, তার মানে এরপরে প্লাস্টিক ডিফর্মেশন শুরু হবে। এটা আর কি ধরে নেই আর কি, অ্যাজাম্পশন আমাদের। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা তো আগে থেকে কালকেই ডিসকাস করেছি যে কি ডিফর্ম করার পরে। আচ্ছা, এখানে একটা স্ট্রেন হার্ডেনিং হচ্ছে after yielding plastic deformation becomes more and more difficult. The stress necessary to continue deformation rises with increasing strain. The curve tend to be flattened out. তার মানে এটা কি আস্তে আস্তে কি হয়, প্লাস্টিক ডিফর্মেশন হয়ে যায়। প্লাস্টিক ডিফর্মেশন হলে কি হয়, যে যে ডিসলোকেশন গুলো যে ইনসাইড থাকে ওইটা ম্যাটেরিয়ালের ভিতরে ইনক্রিজ করার পরে কি হয়, ওর ম্যাটেরিয়ালটার ভিতরে ওই যে মানে সেই মলিকুলার চেঞ্জ, মানে বন্ডই চেঞ্জ হয়ে যায়, ভেঙে যায় অনেকগুলো, ঠিক আছে? তো ওটার জন্য কি হয়, ওটার শেপও চেঞ্জ হয়ে যায়, আগের ফর্মে আর ফিরে আসে না। এটাকে বলে স্ট্রেন হার্ডেনিং। কি বলা আছে, দিস ইজ কল্ড স্ট্রেন হার্ডেনিং। উইথ ডিফর্মেশন দ্য নাম্বার অফ ডিসলোকেশনস inside the material is increased, which hinder further dislocation movement and the material becomes stronger. At point M, the stress becomes the maximum and is known as the ultimate tensile strength or simply the tensile strength of the material. এটা তো আমরা জানি যে M হচ্ছে ultimate tensile strength, এটার উপরে যদি স্ট্রেস ডেভেলপ করে তখন মেটেরিয়ালটা ভেঙে যায়। এখানে দেখো একটা নতুন কথা, রিকভারি আফটার প্লাস্টিক ডিফর্মেশন। এখানে কি হয়, আমরা নরমালি জানি যে ম্যাটেরিয়ালকে স্ট্রেন ইনক্রিজ করে, তারপরে এই যে এটা হচ্ছে এই ম্যাটেরিয়ালটার আসলে মানে আগের এল পয়েন্টটা। তো এল পয়েন্ট থেকে তারপরে এটা প্লাস্টিক্যালি ডিফর্ম করতে থাকে। তারপরে যদি কি করো, এই পয়েন্টটা আসলো, এই স্ট্রেসের পরে তুমি যদি আবার ওই ম্যাটেরিয়ালটাকে স্ট্রেসটা রিমুভ হয়ে যায়, তখন কি হয়, ও আবার আগের অবস্থায় ফিরে আসে না। ধরো যে যতটুকু ডিফর্ম হয়ে গেছে, কিন্তু কিছু পরিমাণ অংশ কি হয়, আবার ইলাস্টিক্যালি আবার ও আগের শেপে ফিরে আসে। তো এই যে এতটুকু যে স্ট্রেন হলো, যেটা পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে গেল, এইটা আর আসে না। এই যে ইল পয়েন্টটা আমার আপার একটা পজিশনে আমি যে ইল পয়েন্ট পেলাম, এইটুকুকে বলে হলো স্ট্রেন হার্ডেনিং। তার মানে কি হলো, আমার ইল পয়েন্টটা আরেকটা ইল পয়েন্ট পেলাম, যেটাতে আমি লোড রিমুভ করলেও আমার একটা পার্মানেন্ট ডিফর্মেশন রেখে ও আবার ইলাস্টিক্যালি আবার আগের অবস্থায় না, মানে ইলাস্টিক্যালি ও আবার ফিরে আসতে পারে, যেটা আগের একটু পার্মানেন্ট স্ট্রেন রয়ে যায়। এটা ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ফর্মেশন অফ নেকিং ডিউরিং প্লাস্টিক ডিফর্মেশন। এখন নেকিংটা কি? নেকিংটা হচ্ছে স্ট্রেন, তুমি স্ট্রেস ডেভেলপ করছো একটা ম্যাটেরিয়ালের ভিতর, তো এলংগেট হবে এই ম্যাক্সিমাম যে স্ট্রেসটা, আলটিমেট স্ট্রেসটা, এটার পরে দেখা যাবে যে ইউটিএম মেশিনে কি হয়, টেনসাইল স্ট্রেস দেওয়ার পরে কি হয়, ও ভেঙে যায় না আস্তে আস্তে, ওই মাঝখানে একটা যে গেজ লেন্থ যেটা, ওখানে কি হয়, আস্তে আস্তে ও ডায়ামিটারটা ছোট হতে থাকে, তাই না? এটা নেকের মতো হয় না? এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা
তো ডায়ামিটার কম থাকে, এটাকে বলে নেকিং। তো এরকম ডায়ামিটার কমতে কমতে একটা টাইমে কি হয়, ও ফ্র্যাকচার হয়ে যায়, তখন ওইটাকে রাপচার বা ফেলার বলে। এই যে এই পয়েন্টটাতে, তার মানে আমার এই পয়েন্টার এম পয়েন্টার পরে আমার স্ট্রেস ডেভেলপ করলে বা অল্প একটু ডিক্রিজ করলেও কি হয়, নেকিং স্টার্ট হয়। বিয়ন্ড দ্য পয়েন্ট এম, নেকিং অকার্স এট দ্য স্যাম্পল এন্ড স্ট্রেস at the sample and stress decreases to eventual fracture. During necking, pores and other defects start to form or propagate, accumulate and multiply and reduce the effective cross section of the material. When the cross section can hold the applied load, no more fracture or material takes place. তার মানে এরকম হতে তখন কি হয়, ওর অ্যাপ্লাইড লোডটা নিতে পারে না, তারপরে হচ্ছে ও কি করে, ও ফ্র্যাকচার হয়ে যায়। আমি একটা জিনিস দেখি, লাস্ট ক্লাসের লাস্ট ম্যাথটা নিয়ে। হ্যালো ম্যাডাম আমি আচ্ছা, ওখানে লোড দেওয়া আছে, লোড আসলে ওই ফোর্সটাকেই বোঝায়। স্ট্রেস লোডটা হচ্ছে তুমি ম্যাটেরিয়ালের উপর যেই মানে ফোর্সটা দিচ্ছ, আর স্ট্রেসটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ভিতরে যেই স্ট্রেস হচ্ছে ম্যাটেরিয়ালের ভিতরে ডেভেলপ করে পার এরিয়া। ঠিক আছে ম্যাডাম ওটাই বলতেছিলাম যে লোড যেহেতু চেয়েছে তো এরিয়া দিয়ে ভাগ করা লাগবে কিনা বা এরকম কিছু। আচ্ছা, আমি ওটা দিলাম, আমি ওটা স্ট্রেস লিখে দিব। ইয়েস ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে ডাক্টিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল। ডাক্টিলিটি কি এটা তো আমরা জানি। তারপর হচ্ছে স্ট্রেস স্ট্রেন, যে কার্ভটা দেওয়া আছে এখানে দেখো, যে প্রথম যে ম্যাটেরিয়ালটা ওইটা স্ট্রেন যেটা ইলংগেশন এট ফেইলার ওইটা 5% এর কম। তার মানে এই আমরা যে 2% অফসেট নিলাম ওরকম এ থেকে সি এটা হচ্ছে লেস দেন 5%। এটা যদি কম হয় তাহলে এই ম্যাটেরিয়ালটা আমরা ধরবো হচ্ছে ব্রিটেল, আর যদি 5% এর বেশি হয় তাহলে আমরা ম্যাটেরিয়ালটা ধরবো ডাক্টাইল। এটাই বলা আছে এখানে, নতুন করে আর এখানে কিছু বলার নেই। আচ্ছা, এখন আসো, এটা একটু ইন্টারেস্টিং পার্ট, ট্রু স্ট্রেস এন্ড ট্রু স্ট্রেন। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এন্ড ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। ওইটা কি ছিল, ওইটা হচ্ছে এই যে একটা পয়েন্টে, এই পয়েন্টে এসে তারপরে এই আলটিমেট স্ট্রেন্থটার পরে আস্তে আস্তে কি হয়, স্ট্রেসটা কমতে থাকে ম্যাটেরিয়ালের ভিতরে, তারপরে একটা টাইমে ফ্র্যাকচার হয়ে যায়। কিন্তু আসলে যেটা ম্যাটেরিয়ালে দেখা যায় সেটা হচ্ছে এই স্ট্রেসটা যে বাড়ে এটা কমে না, এটা একদম বাড়তেই থাকে, তারপরে একটা টাইমে ফ্র্যাকচার হয়ে যায়। এটা হচ্ছে ট্রু স্ট্রেস এন্ড ট্রু স্ট্রেন। এখন আমাকে কেউ কেউ কি বলতে পারবা যে এটা কেন হয়, মানে স্ট্রেসটা বাড়ে কেন? ম্যাম, ট্রু স্ট্রেস যেটা সেটা হচ্ছে যে কোনো ইনস্ট্যান্টেনিয়াস মুহূর্তে মানে ক্রস সেকশন এরিয়ার যে অবস্থা হয় সেটা হিসাব করে বের করা হয়। আর এমনি আমরা যে ভিজিবল মানে যেটা নিচে মানে লো থাকে ম্যাম, ওইটা হইতেছে যে ইনিশিয়ালি যে এরিয়া থাকে ক্রস সেকশন এরিয়া দিয়ে হিসাব করা হয়। হ্যাঁ, ইনিশিয়ালি যেটা থাকে আমরা মেইনলি কি করি, ঠিক অ্যান্সার দিছো তুমি, মেইনলি যেটা করি যে প্রথমে যে ক্রস সেকশনাল এরিয়া থাকে ওইটা দিয়ে আমরা স্ট্রেসটা বের করি। তো স্ট্রেসটা বের করলে কি হয়, এরিয়া তো কমে না,
তাই না? আমরা তো নরমালি যেটা হয় সেটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথের পর থেকে আমার নেকিং স্টার্ট হয়, তার মানে হচ্ছে আমার এরিয়াটা কমতে থাকে। কিন্তু আমরা যখন ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বের করি তখন তো এরিয়াটা আগেরটাই রাখি, তাহলে এফ বাই এ হচ্ছে স্ট্রেস। এই এটা যদি হয় কি বলে আগেরটাই থাকে, না কমে, তাহলে কি স্ট্রেসটা কমে যাবে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, কিন্তু আসলে যেটা হয় যে ওই নেকিং এর জন্য আমার এটা ডিক্রিজ করে, এটা ডিক্রিজ করলে স্ট্রেসটা বেড়ে যায়। কিন্তু এটা কেন আমরা তাহলে বলতে পারি না যে তাহলে আমরা কেন ট্রুটা নিয়ে কাজ করি না, আমরা কেন ইঞ্জিনিয়ারিংটা নিয়ে কাজ করি? এটা তো মাথায় আসতেই পারে এই কোশ্চেনটা। এখন এত মানে পার পয়েন্টে পয়েন্টে এইভাবে করে তোমার তো আস্তে আস্তে ওই ক্রস সেকশনাল এরিয়াটা কমতে থাকবে। তোমার এত মানে হিসাব করা তো পসিবল না, আর পসিবল হলেও ওইটা অনেক কষ্টকর। আর আরেকটা বিষয় কেন লাগে না, কারণ হচ্ছে নরমালি এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এটা ধরো হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ইল্ড পয়েন্ট, তারপরে এসে এরকম হলো, এটা হচ্ছে আলটিমেট স্ট্রেন। তো ট্রু স্ট্রেস স্ট্রেনের জন্য যেটা হয় এই ইল্ড পয়েন্ট বা প্রপোর্শনাল লিমিট পর্যন্ত সেম থাকে, তারপরে গিয়ে এরকম উঠে যায় সাপোজ। হ্যাঁ, এখানে ফ্র্যাকচার হয়ে যায়, এখানে ফ্র্যাকচার হয়ে যায়। তো আমরা তো মেইনলি ম্যাটেরিয়ালের কি নিয়ে কাজ করি যে এটাকে আমরা প্লাস্টিক্যালি ডিফর্ম হতে দিব না, এটার ওয়ার্কিং স্ট্রেসটা এমন হবে যে এইটা এই লিমিটের ভিতরে থাকবে, তাই না? প্রপোর্শনাল লিমিটের ভিতরে থাকবে আর ইল্ড পয়েন্টের নিচে থাকবে, তাই না? তো কিন্তু দেখা যায় যে ট্রু স্ট্রেস আর স্ট্রেন আর ইঞ্জিনিয়ারিং স্ট্রেস আর স্ট্রেন যেটা, ওইটা এই ইল্ড পয়েন্টের আগে মোটামুটি সেম, ঠিক আছে? এই জন্য কি হয়, আমরা ওই যে সিগনিফিকেন্ট যে চেঞ্জটা আসে ওইটা নিয়ে অতটা বেশি মাথা ঘামাই না। আমরা ওই ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন নিয়েই কাজ করি। এটা ক্লিয়ার? এই যে এই সাইডে কি হয়, ইলাস্টিক্যালি ডিফর্ম হয়, এই সাইডে প্লাস্টিক্যালি ডিফর্ম হয়, তাই না? এখন তুমি একটা ম্যাটেরিয়াল ডিজাইন করবা, তুমি কি ওইটা চাবা যে ওইটা প্লাস্টিক্যালি ডিফর্ম হোক? না। তাহলে তুমি কি কাজ করবা, ইলাস্টিক রিজিয়নের ভিতরে স্ট্রেসটা রেখেই তুমি ম্যাটেরিয়ালটা ওইভাবে ডিজাইন করবা, তাই না? তো ট্রু স্ট্রেস স্ট্রেন আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন এর ক্ষেত্রে দেখা যায় যে ইলাস্টিক লিমিটে অলমোস্ট আইডেন্টিক্যাল, কিন্তু এটা প্লাস্টিক রিজিয়নে যে কি হয়, এটা একটু সিগনিফিকেন্ট চেঞ্জ দেখা যায়। যেহেতু ইলাস্টিক রিজিয়নে আমরা মেইনলি কাজ করি, আর প্লাস্টিক রিজিয়নে আমরা চাই না যে ম্যাটেরিয়াল প্লাস্টিক্যালি ডিফর্ম হোক, কারণ একটা বিয়ারিং ধরো ডিজাইন করলা, বিয়ারিং এ তারপর কি হলো, ওই প্লাস্টিক্যালি এমন ভাবে ডিজাইন করলা, আলটিমেট স্ট্রেস ধরে ডিজাইন করলা, তার মানে ওইটা প্লাস্টিক্যালি ডিফর্ম হবে। কিন্তু ওইটা যেই শ্যাফটের সাথে তুমি যেভাবে বিয়ারিংটা ডিজাইন করলা, ওইটা দেখা গেল যে ডায়ামিটারটা বেড়ে গেল ওই বিয়ারিং এর, তার মানে কি তোমার ডিজাইনে এখন কোনো লাভ আছে? ওইটা যেটা ভেবে তুমি ডিজাইন করছিলে ওটা তো থাকলোই না, ওটা তো একদম পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেল, তাই না? তো তুমি তো এটা চাবা না, তুমি চাবা যে ও ক্রস সেকশনাল এরিয়া ডায়ামিটার যেন চেঞ্জ না হয়, যেটা আমি ডিজাইন করে দিয়েছি ওইটাই থাকবে। তার মানে কি আমি অলওয়েজ কি করব, আমার ডিজাইন স্ট্রেসটা ইলাস্টিক লিমিটের মাঝে থাকবে, তাই না? যেহেতু ট্রু স্ট্রেস আর স্ট্রেনে আর ইঞ্জিনিয়ারিং স্ট্রেস আর স্ট্রেনে তেমন কোনো ডিফারেন্স নেই, সেহেতু আমরা আর ওইটা নিয়ে ট্রু স্ট্রেস আর স্ট্রেন নিয়ে অতটা কাজ করি না। বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। তারপরে হচ্ছে এই যে এনার্জি অফ ডিফরমেশন, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ, এখানে এনার্জি অফ ডিফরমেশন এটা পাওয়া যায়। তার মানে এটার ওয়ার্ক আমরা কি জানি, ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু কি লেন্থ।
এই দেখো এখানে ওয়ার্ক দেওয়া আছে। তো এই ওয়ার্কটাকে আমরা কি করব, ভলিউম দিয়ে ডিভাইড করি। ভলিউম কি এটার, এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে লেন্থ, তাই না? এখন এই এফটার ডিনোমিনেটর হয়ে গেলে কি হবে, এটা হবে স্ট্রেস, আর এই এলটা এখানে ডিনোমিনেটর হয়ে গেলে এটা কি হবে, স্ট্রেন, তাই না? এপসাইলন। তার মানে এটা কি পাবো, এটা আলটিমেটলি কি হয়, এনার্জি বাই ভলিউম। তার মানে এনার্জি অফ ডিফর্মেশন, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এনার্জি বাই ভলিউম, এটা পেয়ে যাবো। এটা দিয়ে আমার কাজ কি, এটা আমরা এখন দেখি। এই যে এটা পেলাম, রেজিলিয়েন্স কি মনে আছে? রেজিলিয়েন্স হচ্ছে এটা এনার্জিটা অ্যাবজর্ব করে, কতটুকু এনার্জি অ্যাবজর্ব করে ওইটা বের করা যাবে না তাহলে? এই এনার্জি পার ভলিউম দিয়ে যাবে। এটা কতটুকু, এই ইলাস্টিক লিমিটের মাঝে রেজিলিয়েন্স কি বলবো আমরা, ইলাস্টিক্যালি ডিফর্ম করবে, আবারও আগের অবস্থায় ফিরে আসবে, যে এনার্জিটা ও নিয়েছিল অ্যাবজর্ব করেছিল ওইটা আবার কি করবে, ট্রান্সমিট করে দিবে, তাই না? তাহলে এই প্রপোর্শনাল লিমিটের মধ্যে হচ্ছে কি থাকবে, রেজিলিয়েন্সটা থাকবে। তাহলে মডুলাস অফ রেজিলিয়েন্স আমরা এখানে এটা হচ্ছে এনার্জি পার ভলিউমের ইকুয়েশন, একটু আগে যেটা লিখলাম এখানে জাস্ট এটা চেঞ্জ করে দিয়েছে, লিমিট গুলো চেঞ্জ করে দিয়েছে। এই যে দেখো লিমিট চেঞ্জ করে দেওয়াতে কি হয়, এটা এই ডি এপসাইলন কে আমরা এটা লিখতে পারি না, এই পুরাটা পারি? লেখা যাবে। তার মানে এটাকে তারপরে ইন্টিগ্রেট করলে, এই পুরাটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, এটা আসবে। আর এটার বদলে এটা তো আমার ইল পয়েন্টটা, তার মানে এটা স্ট্রেস, তার মানে মডুলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে, এটার ইকুয়েশন হচ্ছে এটা, পেয়ে যাব। এটা তো ক্লিয়ার? ইটা কি এনার্জি? হ্যাঁ, ইটা কি এনার্জি? ইউ আর ইকুয়াল ইয়াংস মডুলাস। না, ইয়াংস মডুলাস। আচ্ছা, তাহলে মডুলাস অফ রেজিলিয়েন্স ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট ভলিউম দ্যাট আ ম্যাটেরিয়াল ক্যান অ্যাবজর্ব এন্ড স্টিল রিকভার। এটা গেল। এগুলো সব তোমাদের আগেই বলা, এখন জাস্ট একটু ডেপথে আর কি বলছি। ম্যাম, হ্যাঁ বলো। ইয়াংস মডুলাস না ওয়াই দিয়ে প্রকাশ, ওখানে ই দিয়ে কনফিউজিং হয়ে গেল। এটা মডুলাস অফ ইলাস্টিসিটি কে আমরা ই দিয়ে প্রকাশ করি, বুঝছো? ইলাস্টিসিটি, यस অরিজিনাল, এখন বুঝেছি। হ্যাঁ, ওই মডুলাস অফ ইলাস্টিসিটি আবার 3 রকম। তো ওইখানে ইয়াংস মডুলাস একটা, যেটা ওই টেনসাইল স্ট্রেস নিয়ে কাজ করে, বুঝছো? यस ম্যাম। আচ্ছা, তাহলে টাফনেস কি? টাফনেস হচ্ছে এনার্জি পার ভলিউম। এখন আমি টাফনেস কিভাবে মেজার করব, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ, একটু আগে আমি যে ইকুয়েশনটা দেখলাম ওটা দিয়ে আমি টাফনেসটা মেজার করতে পারবো। এই দেখো ইউনিট হচ্ছে এনার্জি পার ভলিউম। এখন তিনটা ম্যাটেরিয়াল, 3 রকম স্ট্রেস স্ট্রেন কার্ভ দেওয়া আছে, তখন আমি কোনটা বুঝবো যে কোনটার টাফনেস কত বেশি? বলো তো, এই তিনটা ম্যাটেরিয়াল কোনটার টাফনেস সবচেয়ে বেশি? হ্যালো ম্যাম, গ্রাফ অনুযায়ী তো ম্যাম মেটালস দেওয়া এখানে, হলুদ যেটা ম্যাম ওইটা, হলুদ যেটা, এটা, কারণ এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা সবচেয়ে বেশি, তাই না? তার মানে এটার এনার্জি পার ভলিউমও বেশি হবে। আরেকটা কথা আছে, টাফনেস এক জিনিস, যে এটা হচ্ছে স্ট্রেংথ আর ডাক্টিলিটির মানে দুইটা মিলে তারপরে কি হয়, টাফনেস হয়। তার মানে তুমি ওকে যতই বেন্ড করো, যতই কিছু করো, যতক্ষণ পর্যন্ত না ভাঙবে সেটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালে
টাফনেস, তাই না? জানতাম আমরা। আরেকটা আছে সেটা হচ্ছে ফ্র্যাকচার টাফনেস। এটা হচ্ছে ধরো যে একটা ক্র্যাক হলো, একটা ম্যাটেরিয়ালে ক্র্যাক হলো, ক্র্যাক হওয়ার পর ওই ক্র্যাকটা থাকা অবস্থায় ওই ম্যাটেরিয়ালটা ফ্র্যাকচার কতক্ষণ রেজিস্ট করতে পারবে, এটা হচ্ছে ফ্র্যাকচার টাফনেস। কিছু ম্যাটেরিয়াল আছে অল্প অল্প একটু ক্র্যাক হওয়ার পরে দেখা যায় ঠাস করে ভেঙে যায়, আবার কিছু ম্যাটেরিয়াল আছে যে অনেক একটু ক্র্যাক থাকে ওইটা আস্তে 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 বাড়ে। বুঝতে পারছেন কি বলছি? Yes, miss. তার মানে ওই ক্র্যাকটা থাকার পরে ও মানে তাও একদম ফেলার না হয়ে কতক্ষণ পর্যন্ত ওইটা উইথস্ট্যান্ড করতে পারবে, এটাই হচ্ছে ফ্র্যাকচার টাফনেস। আচ্ছা, design stress and safety factor. For structural applications, the yield stress is usually a more important property than the tensile strength. কারণ হচ্ছে ওই একটু আগে যেটা আমি বললাম যে আমরা তো চাবো না যে কোনো ম্যাটেরিয়াল প্লাস্টিক্যালি ডিফর্ম করে, আমরা সবসময় চাবো যে এটা ইলাস্টিক লিমিটের ভিতরে রাখতে, যাতে এটার ডায়ামিটার অথবা ক্রস সেকশনাল এরিয়ার কোনো পার্মানেন্ট চেঞ্জ না হয়, তাই না? এখানে টেনসাইল স্ট্রেংথটা বলতে আমরা আলটিমেট টেনসাইল স্ট্রেংথ তো বুঝাই, বুঝছো? তো since once the yield point is passed, the structure has deformed beyond recovery. তার মানে কি আমরা তো yield point পাস করা যাবে না, তাই না? yield point পাস করা যাবে না। এটা তো ডিজাইন স্ট্রেসটা কি আমরা নরমালি একটা ধরে নেই, ডিজাইন ফ্যাক্টর ধরে নেই, যেটা আবার যে এক্সপেক্টেড যেই স্ট্রেসটা, যে এই স্ট্রেসটা পড়তে পারে ওইটার থেকে মানে কম হবে, যে এল স্ট্রেন্থটা এটাতে থাকতে পারে, তার মানে এটার থেকে আমি কিছু কম রাখবো স্ট্রেসটা। এই ডিজাইন স্ট্রেস দিয়ে কিন্তু আমি ম্যাটেরিয়াল ডিজাইন নরমালি করি না, বুঝছো? এটা নরমালি 1.2 থেকে 4 ধরা হয়, কিন্তু এটা এই ডিজাইন স্ট্রেসটা সবসময় কি হতে হবে, ইল স্ট্রেসের থেকে কম হতে হবে। এখন আসো সেফটি অর ওয়ার্কিং স্ট্রেস। আমি একটা এক্সাম্পল দিই। ধরো যে তোমার একটা বাসা, ওই বাসা এমন ভাবে ডিজাইন করা ওখানে 5 জন মানুষ থাকতে পারবে। তো 5 জন মানুষ থাকতে পারবে। এখন হুট করে ওইখানে কি হলো 50 জন মানুষ চলে আসলো, তখন ওইটা কি কলাপস করবে না? সো তুমি তো ওইটা 5 জনের হিসাবে নিশ্চয়ই এটা ডিজাইন করতে পারবে না, তাই না? ওইখানেই ওই সেফটি ফ্যাক্টরটা রাখতে হবে যেন তোমার ওখানে একটু বেড়ে গেলেও তোমার জন্য প্রবলেম না হয়। যেমন লিফটে কিন্তু অনেক ফ্যাক্টর অফ সেফটি থাকে, যেটা জানো? Yes, লিফটে ma'am. ওখানে লেখা থাকে যে 8%, 16%, কিন্তু ওইখানে কিন্তু আরো অনেক বেশি লোড দিলেও ওইখানে মানে ওটা ছিড়বে না, ওইভাবেই ওইটা ডিজাইন করা। তো এই যে ডিজাইন করাটা, এটা কিভাবে করে? এটা হলো যে ফ্যাক্টর অফ সেফটি রেখে, মানে আমি স্ট্রেস মানে কি, যে পার এরিয়াতে কতটুকু লোড পড়ছে, তাই না? তো তুমি এমন ভাবে ডিজাইন করবা যেন ওইটা ওই লোডটা পার এরিয়াতে কমে যায়, তাই না? তার মানে তুমি যদি ইল্ড পয়েন্ট যদি একটা হয়, ওইটাকে তুমি কত গুণ রাখবা ওটা দিয়ে ভাগ করো, তাহলে তোমার ওয়ার্কিং একটা স্ট্রেস পেয়ে যাবা, বুঝছো? তোমার যখন ম্যাথ করতে দেওয়া থাকবে তখন ফ্যাক্টর অফ সেফটি, মেশিন ডিজাইনে মেইনলি এটা লাগে, তো ফ্যাক্টর অফ সেফটি দেয়াই থাকবে। আচ্ছা, তারপর নেক্সট একটা ম্যাথ আছে, ম্যাথ করিস। আগে স্লাইডে হ্যাঁ, ডিজাইন স্ট্রেসটা হচ্ছে তুমি মানে যতটুকু ইল্ড পয়েন্টটা ওটার থেকে তোমার কম রাখতে হবে। এই জন্য একটা ম্যানুফ্যাকচারিং এর সময় একটা নর্মাল একটা ফ্যাক্টর ধরা হয়, যেটা ওই স্ট্রেসটা যেন তার থেকে কম হয়। কারণ ইল্ড পয়েন্টে চলে গেলেই তো তোমার ওখানে ডিফর্ম করা শুরু করে ফেলবে, তাই না? এটা মেইনলি ওই ইউজ হয় না অত ক্যালকুলেশনের সময়, এটা অ্যাকচুয়াল ক্যালকুলেশনের সময় তোমার ডিজাইন স্ট্রেসটা ইউজ হয় না, ইউজ হয় হচ্ছে ফ্যাক্টর অফ সেফটিটা, বুঝছো?
Yes, ma'am. আচ্ছা, এক্সাম্পল দেখো, এখানে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে। ক্যালকুলেট এ ডায়ামিটার d to ensure that L does not occur in the 4045 carbon steel, এটা একটা কার্বনের নাম, when মানে কার্বন স্টিল, এটার আবার তোমার কি দেওয়া থাকবে 3.1 এ যখন মেশিন ডিজাইন করবা তখন এরকম ম্যাটেরিয়ালের নাম দেওয়া থাকবে, তখন তুমি বইয়ে অনেকগুলো চার্ট আছে, ওই চার্ট থেকে তারপরে তুমি যেগুলো বের করবা। এখানে যে ডিরেক্ট দেওয়া থাকবে না, বুঝছো? তারপরে হচ্ছে when a load of 220 kilonewton is applied, use a factor of safety 5, n মানে হচ্ছে 5, এখানে n equal to, আর মেটেরিয়াল ডাটা দেওয়া আছে। তার মানে কি, আমি এখানে ওয়ার্কিং স্ট্রেসটা কত বের করতে পারি এখানে কিভাবে, তাহলে আমার ডিজাইন করতে হবে, তার মানে ওয়ার্কিং স্ট্রেস নিয়ে আমি কাজ করব, তাই না? আমি তো ইল স্ট্রেস নিয়ে কাজ করতে পারবো না, কারণ বাই চান্স যদি একটু বেশি হয়ে যায় তখন কি হবে, এটা প্লাস্টিক্যালি ডিফর্ম করে ফেলবে, তাই না? তো ওই রিস্কটা তো আমি নিব না। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এখন তাহলে ইল পয়েন্ট বাই ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দিলে তুমি একটা ওয়ার্কিং স্ট্রেস পেয়ে যাওয়া। ওয়ার্কিং স্ট্রেসটা কত আসে দেখো তো। ম্যাডাম একটু আরেকবার বলবেন প্রথম থেকে। কি ম্যাথটা? জি ম্যাডাম। ম্যাথটা হচ্ছে আমার এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে হচ্ছে ইল্ড পয়েন্ট আমরা মেইনলি ইলাস্টিক্যালি ডিফর্ম করব, প্লাস্টিক্যালি ডিফর্ম করব না, মানে চাবো না আর কি প্লাস্টিক্যালি ডিফর্ম হোক মেটেরিয়াল, তাহলে আমরা ইল্ড পয়েন্টটা নিয়ে কাজ করব, তাই না? তো ইল্ড পয়েন্টটা এখন কি করব, যেটা বললাম যে একটা ওই লিফটে, যেমন লিফটে নিতে পারে হচ্ছে 8 জন, লেখা আছে যে 8 জন, 8 জনের বেশি উঠবেন না, কিন্তু তাই বলে 16 জন উঠলে কি ওই লিফট ভেঙে পড়বে? না, পড়বে না। তার মানে ওইটা ওইভাবেই স্ট্রেসটা ডিজাইন করা, যে পার এরিয়াতে ওইটা লোড কত পড়বে, বুঝছো? তার মানে এটা যদি ওয়ার্কিং স্ট্রেসটা কিভাবে বের করব, এল স্ট্রেস থেকে এই যে ফ্যাক্টর অফ সেফটিটা ডিভাইড করে, এটা আরেকভাবে বুঝাইতে পারি, এটা ইকুয়াল টু n, এটা অলওয়েজ গ্রেটার দেন 1, তার মানে কি এল স্ট্রেসটা অলওয়েজ বেশি হবে না ওয়ার্কিং স্ট্রেসের থেকে? ইয়েস ম্যাম। বুঝছো এবার? জি ম্যাম। তার মানে এখন আমরা মেইনলি কি দিয়ে ডিজাইন করব, এই ওয়ার্কিং স্ট্রেসটা দিয়ে ডিজাইন করব। তাহলে ওয়ার্কিং স্ট্রেসটা কত আসে বলো তো আমাকে। ম্যাম ডিটা কি মিলিমিটারই রাখবো ম্যাডাম, ডায়ামিটারটা? ওটা যদি মেগাপাস্কেলে থাকে তাহলে এটা মিলিমিটার রাখো। ম্যাম এখানে ডায়ামিটারটা 67.2 মিলিমিটারে আছে ম্যাডাম, এটা কি মিটারে? না না, মিলিমিটারে রাখো, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এখানে অ্যানসার আসবে, যেটা অ্যানসার আসবে ওইটা কি করব আমরা, f বাই a করব, a ইকুয়াল টু পাই বাই 4 d স্কয়ার। এখান থেকে আমি ডায়ামিটারটা পেয়ে যাব। তার মানে আমি যদি এই ডিটাতে আমি ডিজাইন করি, তাহলে আমার ওই ম্যাটেরিয়ালে পার এরিয়াতে যে লোডটা পড়বে, মানে স্ট্রেসটা, ওইটা মানে একটা ফ্যাক্টর অফ সেফটি রেখে তারপরে ওই স্ট্রেসটা পড়বে, ওইটা ম্যাটেরিয়ালটার জন্য ভালো। এটা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আর এই ক্লাসে আর কারো কোনো প্রবলেম আছে? আজকে আমাদের মেকানিক্যাল প্রপার্টিজ এর ক্লাস শেষ, তো কালকে থেকে তোমাদের ঈদের ছুটি শুরু না? ইয়েস ম্যাম।